আফ্রিকা কবিতাটি আজ তোমাদের আমি এমনভাবে বোঝাবো যে এই কবিতাটা তোমরা তো জলের মতো বুঝতে পারবেই, একই সঙ্গে তোমার অন্যান্য বন্ধুদের তুমি নিজে এই কবিতাটা পড়িয়ে দিতে পারবে। পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। মোটামুটি 30 মিনিট মতো সময় হাতে নিয়ে এই ভিডিও ক্লাসটা করো। আমি নিশ্চিতভাবে তোমায় বলছি, আফ্রিকা কবিতা নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না। দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য মূলত আমাদের আজকের এই স্পেশাল ক্লাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতাটি লাইন ধরে ধরে আজ আমরা আলোচনা করব। বাংলা 1343 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকাতে প্রথম এই কবিতাটি ছাপা হয়েছিল। তোমরা এই তথ্যটা মনে রাখবে, কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন। এরপর এই কবিতাটি প্রকাশিত হয় পত্রপুট কাব্যগ্রন্থে। পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে 16 সংখ্যক কবিতা হিসেবে, অর্থাৎ 16 নাম্বার কবিতা হিসেবে এই কবিতাটি ছাপা হয়েছিল। তখন কিন্তু কবিতার কোনো নাম দেওয়া হয়নি। এরপর প্রকাশিত হয় সঞ্চয়িতা কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের সঞ্চয়িতা কাব্যগ্রন্থে এই কবিতাটি আফ্রিকা শিরোনামে ছাপা হয়েছিল। তোমাকে যদি প্রশ্ন করা হয় কবিতাটি মূল কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তুমি পত্রপুট লিখবে। এবার আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে কয়েকটা কথা তোমাকে জেনে বুঝে এই কবিতাটি পড়তে হবে। এই কবিতাটি কয়েকটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে আমরা দেখব আফ্রিকার জন্ম, দ্বিতীয় পর্বে অবকাশ যাপন এবং বেড়ে ওঠা, তৃতীয় পর্বে আফ্রিকার উপর সাম্রাজ্যবাদীদের অত্যাচার, চতুর্থ পর্বে সাম্রাজ্যবাদীদের পাড়ার ছবি এবং অন্তিম পর্বে কবি ক্ষমার আদর্শ প্রচারের একটি আহ্বান করেছেন। আরেকটা বিষয়, কবিতাটা কিন্তু সম্পূর্ণ ঐতিহাসিক সত্যের উপর নির্ভর করে লেখা হয়েছে। সত্যি সত্যি আফ্রিকা মহাদেশের ওপর সাম্রাজ্যবাদী শক্তিরা, ইউরোপীয় শক্তিরা যে অত্যাচার চালিয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশ্বকবি এই কবিতাটি লেখেন। এখানে তিনি মূলত দুটি বিষয়ের প্রতিবাদ করেছেন। এক, সাম্রাজ্যবাদের সমালোচনা বা প্রতিবাদ। দুই, বর্ণ ব্যবস্থার, যে আমরা শ্বেতাঙ্গ, আমরা সভ্য, তোরা কৃষ্ণাঙ্গ, আফ্রিকার লোকজন তোরা অসভ্য জাতি, এই যে যে বর্ণ ব্যবস্থা, কবিতার মধ্যে দিয়ে কবি কিন্তু তারও প্রতিবাদ জানিয়েছেন। আমরা সরাসরি চলে যাব মূল আলোচনাতে। তার আগে বলে রাখি, তোমরা যারা জানতে চাইছো সম্রাট এক্সক্লুসিভ 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য কবে প্রকাশিত হবে, আগামী 2-2.5 মাসের মধ্যে, এপ্রিল থেকে মে মাসের মধ্যে আমাদের নতুন বই প্রকাশিত হবে। তোমরা যারা আজকের এই ক্লাসটি করছো তারা আগের ক্লাসগুলি করেছো কিনা, আগে যেমন জ্ঞানচক্ষু গল্প, আয় আরো বেঁধে বেঁধে থাকি, অসুখী একজন, আমাকে কমেন্টে লিখে জানিও। যদি সেই ক্লাসগুলো মিস করে থাকো, ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রইল, ক্লিক করে অবশ্যই পুরোনো ক্লাসগুলো কমপ্লিট করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারে ভুলো না। সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ক্লাসগুলির আপডেট তুমি ঠিকঠাক সময় পেয়ে যাও। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি আজ আমরা জলের মতো সহজ করে পড়ব। এই যে কটা লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই কবিতার প্রথম অনুচ্ছেদ। এখানে আফ্রিকার জন্ম বৃত্তান্ত, আফ্রিকা কেমন করে জন্মগ্রহণ করলো সেটা কবি বর্ণনা করেছেন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত শব্দের অর্থ হলো ক্ষিপ্ত, উন্মত্ত, পাগলের মতো, দিক বিদিক শূন্য, এটাকে বলা হয় উদ্ভ্রান্ত। সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টা মানে সৃষ্টিকর্তা বা ঈশ্বর, যখন নিজের প্রতি অসন্তোষে, অসন্তোষ মানে অতৃপ্তি বা নিজের কাজে সন্তুষ্ট না হয়ে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। বিধ্বস্ত মানে সম্পূর্ণ ধ্বংস। কবিতার প্রথম 3 লাইনে এমন এক কালখণ্ডের কথা বলা যেদিন পৃথিবীর সৃষ্টি হচ্ছিল, সেদিনের কথা কবি বর্ণনা করছেন যে দিনটা বা সময়টা ছিল খুব উদ্ভ্রান্ত। সেই দিন সৃষ্টিকর্তা
এই বিশ্ব সংসার সৃষ্টি করছিলেন এবং তিনি নিজের কাজে অসন্তুষ্ট হয়ে যে নিজে যেটা করতে চাইছেন ঠিকঠাকভাবে সেটা হচ্ছে না, এটা দেখে তিনি বারবার অসন্তোষে অসন্তুষ্টিতে মাথা নাড়াচ্ছিলেন। অনেক সময় এরকম হয় না, ধরো তুমি রান্না করছো, রান্নাটা মোটেই ঠিক মতো করতে পারছো না, তুমি মাথা নাড়াচ্ছ, দূর হয়নি, না 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 হয়নি। ঠিক এই রকম স্রষ্টাও ঘন ঘন অসন্তোষে মাথা নাড়ছেন এবং নতুন সৃষ্টিকে ভাঙছেন। যেমনভাবে একটা ছোট্ট উদাহরণ দিই, তুমি ধরো একটা মাটির পুতুল বানাচ্ছ, হচ্ছে না, তুমি আবার মাটিটাকে একসঙ্গে মিশিয়ে আটার মতন আর কি নরম মাটিকে একসঙ্গে মিশিয়ে আবার বানানোর চেষ্টা করছো। ঠিক একই কাজ স্রষ্টা বা সৃষ্টিকর্তা করছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, ওই যে বললাম তিনি অধৈর্য হয়ে ঘন ঘন মাথা নাড়াচ্ছেন। রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র মানে কি ভয়ঙ্কর, সমুদ্রের বাহু, বাহু মানে হাত, এখানে সমুদ্রের তো হাত পা থাকে না, এখানে বলা হচ্ছে ভয়ঙ্কর এক সমুদ্রের ঢেউ প্রাচী ধরিত্রীর বুকের থেকে। প্রাচী শব্দের অর্থ পৃথিবীর পূর্ব ভাগ, ধরিত্রী মানে পৃথিবী, বুকের থেকে মানে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এখানে কবিতাটা পড়বার সময় তুমি মনে রাখবে, এই কবিতাতে যত জায়গাতে তুমি বা তোমাকে বলা হয়েছে সব জায়গাতে কবি আফ্রিকা মহাদেশকে বলেছেন। কবি এই কবিতায় আফ্রিকা মহাদেশকে এক নারীর সঙ্গে তুলনা করেছেন এবং গোটা কবিতা জুড়ে তিনি আফ্রিকার সঙ্গে তুমি সম্বোধনে কথা বলেছেন। বাঁধলে তোমায় বনস্পতির নিবিড় পাহারায়, তোমাকে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে বিচ্ছিন্ন করে বেঁধে ফেললো। বাঁধলে, বাঁধলে তোমায় বনস্পতির নিবিড় পাহারায়, এখানে বাঁধলে বলতে দড়ি দিয়ে বাঁধলো তা নয়, মানে ঘিরে ফেললো। বনস্পতি, বনের পতি মানে বড় বড় বৃক্ষ, বনে যে বড় বড় গাছ দেখা যায় সেগুলোকে বনস্পতি বলা হয়। নিবিড় পাহারায় মানে বনস্পতির একদম ঘন গভীর পাহারায়। আমরা প্রত্যেকে জানি আফ্রিকা মহাদেশ হচ্ছে একদম জঙ্গলে পরিপূর্ণ এক ভয়ঙ্কর মহাদেশ। এখানে সূর্যের আলো পর্যন্ত মানে প্রবেশ করতে পারে না, জঙ্গলে এত বড় বড় গাছগাছালি রয়েছে। এই বিষয়টাকেই কবি কাব্যিকতার সঙ্গে বলছেন যে প্রাচী ধরিত্রীর বুকের থেকে অর্থাৎ পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে রুদ্র সমুদ্রের বাহু এই ভূখণ্ডটাকে বিচ্ছিন্ন করে বড় বড় গাছগাছালিতে ঘিরে ফেললো। কৃপণ আলোর অন্তপুরে, কৃপণ মানে কিপ্টে, অন্তপুর মানে অন্দরমহল, বাড়ির ভিতরকে বলা হয় অন্তপুর। তো কবির কল্পনায় আফ্রিকা যেন হয়ে গেল কিপ্টে আলোর অন্তপুর, অর্থাৎ আফ্রিকাতে সূর্যের আলো পৌঁছয় না, এজন্য আলো যেন সেখানে কৃপণ বা কিপ্টে, অন্তপুর মানে অন্দরমহল, ঘরের ভেতরের অংশ। এই হচ্ছে কবি আফ্রিকা সম্পর্কে বললেন। তবে এটা পড়ে তোমরা অনেকেই মনে মনে ভাবছো যে এ কি লিখেছেন কবি, তুমি হয়তো হাসছো যে কি অদ্ভুত অদ্ভুত কথা, কিন্তু না বন্ধু, তুমি যদি ভালো করে ভূতত্ত্ব বা ভূগোল পড়ো তুমি জানতে পারবে পাঁত সংস্থান তত্ত্ব বলে একটা কথা আছে। সেখানে আমরা জানতে পারি প্রায় 20 কোটি বছর আগে পাঁত সংস্থান তত্ত্ব অনুযায়ী একটা প্লেট বা পাঁত আলাদা হয়ে সেটা আফ্রিকা মহাদেশের সৃষ্টি করেছিল। তো এটা তোমরা ভূগোল পড়লে জানতে পারবে বা তোমরা গুগল বা চ্যাট জিপিটি ব্যবহার করেও বিষয়টা জেনে নিতে পারো। তাহলে এই যে যে গোটা অংশটা যেখানে আফ্রিকার জন্ম বৃত্তান্ত বর্ণিত হয়েছে, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এটা আমি আবার তোমাদের রিভিশন করে এখনই পড়াচ্ছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আদিম যুগটা কেমন ছিল? উদ্ভ্রান্ত, দিক বিদিক শূন্য। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, ভগবান নিজের কাজে অসন্তোষে, নিজের কাজে নিজেই অসন্তুষ্ট হচ্ছিলেন। তিনি কোন কাজ করছিলেন? নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তিনি নতুন সৃষ্টির কাজ করছিলেন। কেন তিনি বিধ্বস্ত করছিলেন? তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, মানে সেই দিন তিনি অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ছিলেন, দূর হচ্ছে না, না 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 আমার হচ্ছে না, আরো ভালো করতে হবে। কারণ তিনি নিজের সৃষ্টিকে নিখুঁত থেকে নিখুঁততর করতে চাইছিলেন, তিনি নিজের কাজে সন্তুষ্ট হতে পারছিলেন না।
তাই তিনি সেই দিন ভাঙা গড়ার খেলায় মত্ত ছিলেন। সেই দিন কি ঘটল? রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ ভয়ঙ্কর এক সমুদ্রের ঢেউ এসে প্রাচী ধরিত্রীর বুকের থেকে, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে বলো, তোমরা বলো, এই কবিতায় তোমাকে বা তুমি বলতে কবি কাকে বুঝিয়েছেন? আমাকে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানাবে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, তোমাকে ঘিরে ফেললো, বেঁধে ফেললো, ছেয়ে ফেললো, আচ্ছাদিত করে ফেললো বড় বড় গাছের গভীর ঘন পাহারায়, যেখানে আলো কৃপণ কিপ্টে, যে অন্তপুরে, অর্থাৎ কবি এইভাবে জিনিসটা বর্ণনা করেছেন, তোমাকে বড় বড় গাছে ঘিরে ফেললো, আর এই গাছে ঘেরা যে তোমার অন্দরমহল, সেখানে আলো পৌঁছতো না, আলো যেন সেখানে কৃপণ। এই যে প্রথম পর্বে আফ্রিকার জন্ম বৃত্তান্ত, আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ। যদি বুঝে থাকো বা আমি বুঝিয়ে তোমাদের পড়াতে পারি, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে ইয়েস লিখবে। কেমন? আমরা চলে যাচ্ছি পরের পাতাতে, বইয়ের 37 নম্বর পৃষ্ঠা। এই যে অংশটা, এই অনুচ্ছেদে আমরা পড়ব আফ্রিকার অবকাশ যাপন। অবকাশ যাপন মানে ছুটি কাটানো। এই যে আমরা পড়লাম আফ্রিকার জন্ম হলো, প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আফ্রিকা সৃষ্টি হলো, তারপর আফ্রিকা কেমনভাবে নিজের ছুটি কাটালো বা নিজেকে কেমনভাবে গড়ে তুললো, সেইটা আমরা এই অনুচ্ছেদে পড়ব। সেখানে নিভৃত অবকাশে তুমি, নিভৃত মানে একদম নিরালা, জনহীন, নির্জন, একাকী, অবকাশ মানে বিরাম বা ছুটি। সেখানে আফ্রিকার চারিধারে আর কেউ নেই, আফ্রিকা ভূখণ্ড যেন জন্মের পর একা একা সেখানে অবকাশ যাপন করছিল, ছুটি কাটাচ্ছিল, সংগ্রহ করছিল দুর্গমের রহস্য। আর সে সংগ্রহ করছিল, কালেক্ট করছিল, সঞ্চয় করছিল, আহরণ করছিল দুর্গমের রহস্য। দুর্গম মানে যেখানে সহজে যাওয়া যায় না, যেখানে গমন করা কঠিন, সেই জায়গার রহস্য তুমি যেন সংগ্রহ করছিলে। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। এই প্রকৃতির যত সংকেত আছে যা দুর্বোধ, যা সহজে বোঝা যায় না, তাকে বলে দুর্বোধ। সেই সব তুমি সংগ্রহ করছিলে, চিনছিলে, জানছিলে। তার মানে এই দুটো বিষয় একটু তোমাকে পরিষ্কার করে বলি। আমি ধরো বললাম নাচের যত কলা কৌশল সেগুলো তুমি সংগ্রহ করেছো, তার মানে তুমি নিজে শিখে নিয়েছো। আমি বললাম নাচের যে মুদ্রা আছে, হাত বিভিন্নভাবে যে নাড়াতে হয়, এগুলোকে মুদ্রা বলা হয়, সেগুলো তুমি চিনছিলে, অর্থাৎ তুমি এগুলো শিখছিলে। আফ্রিকা একা একা অবকাশ যাপন যখন করছিল সৃষ্টির পর, সে আস্তে আস্তে নিজে দুর্গম হয়ে উঠছিল, মানে দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। সে এই জল স্থল আকাশে যত প্রকৃতির দুর্বোধ সংকেত যা আমরা বুঝতে পারি না, সেইগুলো নিজে বোঝার চেষ্টা করছিল, সেগুলো বুঝছিল, চিনছিল, জানছিল। প্রকৃতির দৃষ্টি অতীত, দৃষ্টি অতীত, যা দেখা যায় না প্রকৃতিতে, যা সাধারণভাবে দেখা যায় না, যা দৃষ্টির অতীত, সেই জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। তোমার আফ্রিকা, এই যে আবার দেখো তুমি, আমি একটু আগে প্রশ্ন করেছিলাম তুমি বা তোমার বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে। বলা হচ্ছে এই প্রকৃতিতে যত জাদুমন্ত্র আছে, যা দৃষ্টির অতীত, যা সাধারণভাবে আমরা দেখতে পাই না, সাধারণ চোখে যা দেখা যায় না, সেগুলো যেন, সেই সব জাদু যেন মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। অর্থাৎ সেই সব দৃষ্টি অতীত রহস্যগুলো তুমি যেন নিজে বুঝে চিনে জেনে নিচ্ছিলে। এটুকু গেল আফ্রিকা কি করলো। এইবার আফ্রিকা কতটা ভয়ঙ্কর হয়ে উঠলো দেখো, সেটা আমরা পড়ব। বিদ্রুপ করেছিলে ভীষণকে। বিদ্রুপ মানে ঠাট্টা, উপহাস। আমরা যখন কাউকে ক্রিটিসাইজ করি, কাউকে ট্রোল করি, সেটা হচ্ছে বিদ্রুপ। বিদ্রুপ করেছিলে ভীষণকে, ভীষণ মানে ভয়ঙ্করকে, বিরূপের ছদ্মবেশে। বিরূপ মানে কুরূপ, খারাপ সাজকে বলা হয় বিরূপ। ধরো তুমি একদম অদ্ভুতভাবে খারাপভাবে সাজলে, আমি বললাম ওটা তোমার বিরূপ। বিরূপের ছদ্মবেশে আফ্রিকা, আমরা জানি যে আফ্রিকার জঙ্গল খুব ভয়ঙ্কর, আমরা সবাই ভয় পাই, কিন্তু কবি বলছেন না আফ্রিকা, আসলে তুমি বিরূপতার একটা ছদ্মবেশ ধারণ করেছ। কেন?
কারণ তুমি ভয়কে ভয় পাওয়াতে চেয়েছো। তুমি ভয়কে ভয় পাওয়াতে চাওয়ার জন্য তুমি নিজে যেন ভয়ঙ্কর হয়ে উঠেছো, এটাই কবি এখানে বোঝাতে চাইছেন। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, তুমি তোমার মনের মধ্যে যত শঙ্কা আশঙ্কা বা ভয় ছিল সেগুলোকে হার মানানোর জন্য কি করেছো, আপনাকে উগ্র করে, এটা আপনাকে পড়বে না, আপনাকে। রবীন্দ্রনাথ এই যে যে কবিতায় এই শব্দটা ব্যবহার করেন, এটা আপনাকে নয়, আপনাকে, মানে নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, বিভীষিকা মানে ভয় বা আতঙ্কের মহিমায়, তাণ্ডবের, তাণ্ডব মানে প্রলয় নৃত্যের, দুন্ধুবি নিনাদে। দুন্ধুবি নিনাদ কি, যুদ্ধের সময় যে দামামা বাজানো হয়, তোমরা রামায়ণ মহাভারত সিরিয়ালে দেখবে, বিশেষ করে মহাভারতে যুদ্ধের শুরুতে বড় বড় ঢোলের মতন দুটো থাকে, তার উপর সেই ঢোল দুটোর ওপর এরকম হাতুড়ি দিয়ে বাড়ি মারা হয়, দমদম করে আওয়াজ হয়, ওইটা হচ্ছে দামামা। তাণ্ডবের দুন্ধুবি নিনাদে, ওটাকে বলা হয় দুন্ধুবি, আর নিনাদ মানে আওয়াজ, দুন্ধুবির আওয়াজে। তো এখানে কি বলা হলো, এই অংশটা তোমরা দেখো, বিশেষ করে এই যে এইটুকু, আফ্রিকা যা কিছু ভয়ঙ্কর তাকে যেন উপহাস করেছিল, কিভাবে, নিজেকে বিরূপ সাজিয়ে, নিজেকে ভয়ঙ্কর সাজিয়ে আফ্রিকা নিজেকে উগ্র করে ভয়কে ভয় পাওয়াতে চেয়েছিল। কেমন ভয়, যখন বড় যুদ্ধ বাধার উপক্রম হয়, চারিদিকে তাণ্ডব চলে, দুম দুম করে রণদামামা বাজানো হয়, সেই সময় যতটা ভয় মনের মধ্যে জেগে ওঠে, সেই সময় চারিদিকে যেমন উগ্রতায় ভরে ওঠে, ঠিক সেই রকম তুমি নিজেকে উগ্র করেছো। আফ্রিকা তুমি কেন নিজেকে ভয়ঙ্কর করেছো, উত্তর হলো তুমি বিভীষিকাকে ভয় পাওয়াতে চেয়েছিলে, তুমি ভয়কে ভয় পাওয়াতে চেয়েছিলে, এজন্য। এখানে আমরা দুটো জিনিস পেলাম, আফ্রিকার অবকাশ যাপন, আর দুই, আফ্রিকা কেন নিজে ভয়ঙ্কর হয়ে উঠেছে সেই তথ্য আমরা এই অনুচ্ছেদে পড়লাম। এবার আমরা আসব আসল জায়গাতে, যেখান থেকে ফার্স্ট সামেটিভে এই যে যে আমরা এবার অনুচ্ছেদটা পড়বো, আরও নিচে খানিকটা আছে, এই অনুচ্ছেদ থেকে ফার্স্ট সামেটিভে 99% স্কুলে বড় প্রশ্ন আসবেই। তাই এটা খুব ভালো করে তোমরা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা, প্রত্যেকটা পংক্তির যে আলোচনা আমি করছি সেটা মনোযোগ দিয়ে শুনবে। এখানে হলো আফ্রিকার ওপর অত্যাচারের কথা আমরা পড়ব। তোমরা বড় হয়েছো, পড়ানোর সুবিধার্থে আমাকে এই কথাটা বলতে হচ্ছে, কেউ খারাপভাবে নেবে না। তোমরা দেখেছো, খবরের কাগজে পড়েছো, দস্যুরা, নরপিশাচরা, খারাপ লোকেরা নারীদের সম্মান হরণ করে। এখানে কবি আফ্রিকাকে, আগেই বলেছিলাম তুমি তুমি করে কথা বলছেন, কবি আফ্রিকাকে একটি নারীর সঙ্গে কল্পনা করেছেন। এবার কবি দেখাচ্ছেন কিভাবে সাম্রাজ্যবাদী শক্তিরা আফ্রিকার সম্মানকে লুট করলো, আফ্রিকাকে মানহারা মানবীতে রূপান্তরিত করলো। একজন নারী যখন সম্মান হারায়, তার যে অবস্থা হয়, তার শরীর ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়, কবি এখানে সেই বর্ণনাই দিয়েছেন। হয় ছায়াবৃতা, তোমাকে এখানে বলা হতে পারে আফ্রিকাকে ছায়াবৃতা কেন বলা হয়েছে, ছায়া দ্বারা আবৃতা যে নারী। আমি আগেই বলেছি কবি এখানে আফ্রিকাকে একটি নারীর সঙ্গে তুলনা করেছেন। আর যেহেতু আফ্রিকা ঘন জঙ্গলে ঘেরা, যেখানে সূর্যের আলো কোনোদিনও পৌঁছতে পারে না, শুধু সূর্যের আলো কেন, আফ্রিকাতে কোনোদিন সভ্যতার আলো পর্যন্ত পৌঁছয়নি, তাই এখানে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, কবি বলছেন হায় আফ্রিকা, তুমি যেন মাথায় কালো ঘোমটা পরে থাকতে, তাই তুমিও যে মানুষ তা আমরা কোনোদিনও জানতে পারিনি, আমাদের কাছে অপরিচিত ছিল তোমার মানব রূপ। আসলে এটা কিন্তু ঐতিহাসিক সত্য, অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, মানে আমাদের কাছে, সভ্য সমাজের কাছে তোমার রূপ, তুমি যে মানুষ, এই রূপটা অপরিচিত ছিল। কেন? কারণ আমরা তোমাকে উপেক্ষা করেছি। উপেক্ষা মানে কি? অবহেলা করেছি, অ্যাভয়েড করেছি। আবিল মানে কি? ঘোলা বা অস্বচ্ছ। আমাদের চোখের দৃষ্টি ছিল অস্বচ্ছ, আমরা তাই বুঝতে পারিনি, দেখতে পারিনি যে তোমার জঙ্গলে, আফ্রিকার জঙ্গলের মধ্যে রয়েছে বনজ খনিজ সম্পদের ভাণ্ডার। আমরা মনে করতাম একটা ভয়ঙ্কর জঙ্গল, ভয়ঙ্কর পশু আছে ওর মধ্যে, ওখানে যাব না, তাই এতদিন আমরা তোমায় অবহেলা করেছি। এবার এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, খুব ইম্পর্ট্যান্ট লাইন। ওরা কারা? সাম্রাজ্যবাদীরা, যারা সাম্রাজ্যবাদী শক্তি, যারা নিজেদের সভ্য বলে পরিচয় দেয়, তারা এলো।
তুমি নোট বইয়ে দেখবে যে এখানে লেখা আছে সাম্রাজ্যবাদীরা। এবার প্রশ্ন তোমার মনে জাগবে, সাম্রাজ্যবাদী জিনিসটা কি? তোমায় একটু বুঝিয়ে বলি। যে সমস্ত ব্যক্তি বা দেশ অন্য দেশ বা অঞ্চলের উপর রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক প্রভাব বিস্তার করে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়, সহজভাবে বলতে গেলে অন্য দেশকে নিজের পরাধীন করে রাখতে চায়, তাদের বলা হয় সাম্রাজ্যবাদী। তুমি যদি ইতিহাস বইয়ের পাতা খোলো কিংবা গুগল করো কিংবা তোমার ইতিহাস শিক্ষককে জিজ্ঞাসা করো, জানতে পারবে 19 শতকে ইউরোপীয় শক্তি, ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ওপর অত্যাচার চালিয়েছিল, আফ্রিকাকে দখল করার খেলায় নেমেছিল। এখানে এই যে ওরা বলতে সাম্রাজ্যবাদীদের কথা বলা হয়েছে, কোন সাম্রাজ্যবাদীরা? ইউরোপীয়রা। তারা কেমন ছিল? তারা সাদা চামড়ার সবাই ছিল, অর্থাৎ তারা শ্বেতাঙ্গ ছিল। তারা মনে করতো তারাই উঁচু, তারাই বুঝি সেরা, আর তারা সভ্য। আর আফ্রিকার মানুষজনকে তারা মনে করতো অসভ্য মানুষ। তো এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। হাতকড়ি নিয়ে মানুষ কেন আসে? অন্যকে কৃতদাস বানানোর জন্য, অন্যের উপর ক্ষমতা বিস্তারের জন্য, অন্যকে অত্যাচার করবার জন্য। তো এলো সাম্রাজ্যবাদীর দল হাতকড়ি নিয়ে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, কবি এখানে বলছে আফ্রিকা তোমার জঙ্গলেতে অনেক হিংস্র নেকড়ে আছে, সেই নেকড়ে বাঘের নখগুলো খুব ধারালো, কিন্তু এই যে সাম্রাজ্যবাদীরা এলো, এদের নখ ওই নেকড়ের চেয়েও তীক্ষ্ণ। মানে এরা ভয়ঙ্কর, এরা অত্যন্ত হিংস্র। এলো মানুষ ধরার দল। এই সাম্রাজ্যবাদীদের কেন মানুষ ধরার দল বলা হচ্ছে? কারণ এই সাম্রাজ্যবাদীরা মানুষকে ধরে ধরে কৃতদাসে পরিণত করতে চেয়েছিল। আফ্রিকার মানুষদের ধরে এই শ্বেতাঙ্গরা কৃতদাস বানাতে চেয়েছিল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। বলছে আফ্রিকা তোমার অরণ্যে, অর্থাৎ তোমার জঙ্গলে, তোমার জঙ্গল সূর্যহারা, এখানে কখনো সূর্যের আলো পৌঁছয় না, এখানে সবসময় অন্ধকার বিরাজ করে। কিন্তু এই যে সাম্রাজ্যবাদীরা এলো, এদের মন আরো অন্ধকারে ভরা। এরা নিজেদের প্রতি গর্বে অন্ধ। দেখবে না অনেক সময় স্যারেরা বলেন অমুকের বাবা মা সন্তান স্নেহে অন্ধ, তাই সন্তান অপরাধ করলেও তার বাবা মা সেটা মানতে চান না। এখানেও তাই, এই সাম্রাজ্যবাদীরা নিজেদের প্রতি গর্বে অন্ধ, যে আমরা উঁচু, আমরা সেরা, আমরা সভ্য জাতি, আর এরা অসভ্য। তারা গর্বে অন্ধ ছিল। এইবার আফ্রিকার ওপর কিভাবে অত্যাচার করা হলো সেই অংশটা আমরা এবার একটু পড়ব। এটা একদম একটি মেয়ের সম্মানহানি যেমনভাবে করা হয় সেই বর্ণনাই কার্যত কবি এখানে দিয়েছেন। সভ্যের বর্বর লোভ। আমরা আগেই তোমাদের বলেছিলাম এই যে সাম্রাজ্যবাদী শক্তি, ইউরোপীয়রা, তারা নিজেদের সভ্য জাতি বলে পরিচয় দিত। তো সেই সভ্যের বর্বর লোভ, বর্বর মানে অসভ্য, পাশবিক, নিষ্ঠুর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা। আফ্রিকায় গিয়ে নগ্ন করা মানে, তুমি ধরো পোশাক জামা কাপড় সব খুলে ফেলাকে বলে নগ্ন, কিন্তু এখানে নগ্ন বলতে বোঝানো হয়েছে এই সাম্রাজ্যবাদীরা একদম খোলামেলা ভাবে কোনো কিছু রাগ ঢাক না করে প্রকাশ করলো কি? নিজেদের নির্লজ্জ অমানুষতা। এরা কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, এদের মধ্যে কতটা অমানবিকতা রয়েছে সেটা তারা প্রকাশ করলো। কিভাবে? ওই আফ্রিকার উপর পাশবিক অত্যাচার চালিয়ে। আফ্রিকার ওপর ইউরোপীয় শক্তিরা যেভাবে অত্যাচার চালিয়েছিল, আফ্রিকার মানুষজনকে যেভাবে কৃতদাসে পরিণত করেছিল, এটাকেই কবিগুরু, এই ঐতিহাসিক সত্যকেই কবিগুরু তাঁর কবিতাতে একজন নারীর উপর পিশাচদের আক্রমণ, ধর্ষকদের আক্রমণ যেমন হয় সেটার আঙ্গিকে বর্ণনা করেছেন। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, হে আফ্রিকা তোমার ভাষাহীন ক্রন্দন। আফ্রিকা তো আর কথা বলে কান্না করতে পারবে না, সে ভাষাহীন অবস্থায় ক্রন্দন করেছে, কেঁদেছে। আর তাতে বাষ্পাকুল মানে অশ্রু মাখা, বাষ্পে আকুল, কান্না, অশ্রু মানে চোখের জল, জলে ভিজে গেছে কি? অরণ্য পথ, অরণ্যের রাস্তা, আফ্রিকার জঙ্গলের রাস্তা বাষ্পাকুল হয়ে গেছে। পঙ্কিল হলো ধুলি, আফ্রিকার জঙ্গলের যত ধুলো ছিল
সব পঙ্কিল হয়ে উঠলো। পঙ্কিল মানে কাদা হয়ে উঠলো। কিভাবে? তোমার রক্ত আর অশ্রুতে মিশে। আফ্রিকার গায়ের রক্ত আর চোখের জল মিশে আফ্রিকার জঙ্গলের রাস্তা সব কাদা কাদা হয়ে গেল। দস্যুর পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কত মারাত্মক লাইন! দস্যুরা অত্যাচার করে যখন চলে যাচ্ছে, দস্যুদের পায়ের কাঁটা মারা জুতোর তলায়। কাঁটা মারা জুতো কি? তোমরা অনেকেই দেখবে এক ধরনের শু থাকে যার নিচের দিকটা কাঁঠালের উপরের গা যেমন হয় এইরকম কাটা কাটা থাকে। এই জুতোর তলায় কাদার পিণ্ড লেগে রইল। সাম্রাজ্যবাদীরা আফ্রিকার উপর অত্যাচার করে যখন চলে যাচ্ছে, সাম্রাজ্যবাদীদের জুতোয় লেগে রইল বড় বড় কাদার পিণ্ড। কবি একেই বলছেন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। হে আফ্রিকা, সাম্রাজ্যবাদীরা তোমার উপর অপমানের চিরচিহ্ন মুদ্রিত করে গেল। তোমার শরীরে চিরকালীন সম্মান হরণের দাগ এঁকে দিয়ে গেল। এখানে এই দস্যুদের পায়ের নিচে জুতোর তলার কাঁদার পিণ্ডর কথাটা কেন এসেছে? ধরো খুব বর্ষা হয়েছে এক জায়গায়, তুমি হেঁটে যাচ্ছ, তোমার জুতোর নিচে কাদা লেগে যাবে, তার মানে এটা প্রুফ করবে এই এরিয়াতে প্রচণ্ড ঝড় বৃষ্টি বা বর্ষা হয়েছে। ঠিক একইভাবে দস্যুরা হেঁটে যাওয়ার সময় তাদের পায়ের নিচে যে কাদা লেগে রইল, এটা প্রমাণ করলো আফ্রিকার উপর কতটা অত্যাচার হয়েছে, আফ্রিকার চোখ থেকে কত জল ঝরেছে, আফ্রিকার দেহ থেকে কত রক্ত ঝরেছে। তার সিম্বল হচ্ছে দস্যুদের পায়ের নিচে লেগে থাকা কাদার পিণ্ড। এই কাদার পিণ্ড তো আসলে বিভৎসতার নিদর্শন। এজন্যই কবি বলছেন বিভৎস কাদার পিণ্ড। আশা করি এই অংশটা তুমি বুঝতে পেরেছ। এবার ঠিক উল্টো ছবি আমরা দেখতে পাবো উল্টো দিকে। এই অনুচ্ছেদে আমরা পড়ব সাম্রাজ্যবাদীদের পাড়ায় কি হচ্ছে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, অর্থাৎ একদম শান্ত। সেখানে সকাল সন্ধ্যায় মানুষ দেবতার নামে, দয়ালু দেবতার নামে, ঈশ্বরের নামে ঘণ্টা বাজিয়ে আরাধনা করছেন। শিশুরা খেলছিল মায়ের কোলে। ভাবো, এর থেকে আর ভালো মুহূর্ত কিছু হতে পারে? শিশুরা মায়ের কোলে নিশ্চিন্তে খেলছিল। সমুদ্রের উল্টো পাড়ে দেখো, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। চারিদিকে সুন্দরের জয়গান ধ্বনিত হচ্ছিল, যা কিছু সুন্দর তার জয়ধ্বনি ধ্বনিত হচ্ছিল। অর্থাৎ একটা শান্তির বাতাবরণ ছিল সমুদ্রের ওপারে। কবিতার অন্তিম অনুচ্ছেদে এসে কবি ক্ষমা চাইতে বলেছেন। এখানে ক্ষমার আদর্শকে তিনি তুলে ধরেছেন। কেন? একটু পড়ে নি। আজ পশ্চিম দিগন্তে, আজ পশ্চিম দিকে, দিগন্ত মানে ঠিক দিক নয়। তুমি কোনো ফাঁকা মাঠে দাঁড়ালে দূরে যেখানে দেখা যায় আকাশ যেন পৃথিবীর সঙ্গে মিশে যাচ্ছে, ওইটাকে বলা হয় দিগন্ত। তো আজ পশ্চিম দিগন্তে প্রদোষকাল, এই শব্দের মানেটা পরীক্ষাতে দেয়, অর্থাৎ সন্ধ্যাবেলা। আজ পশ্চিম দিগন্তে সন্ধ্যাবেলা ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, চারিদিকে ঝঞ্ঝা বাতাস, ঝোড়ো বাতাস বইছে, যাতে রুদ্ধশ্বাস, নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, যখন গোপন গুহা থেকে পশুরা যে গুহাতে লুকিয়ে থাকে সেখান থেকে বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তারা চিৎকার করছে। তুমি দেখবে যখন কোনো বড় প্রলয় আসে, পশু পাখিরা চিৎকার করতে থাকে, ওরা আগে থেকে টের পায়। তো যখন প্রলয় ঘনিয়ে এসছে, এই সন্ধ্যাবেলায় প্রদোষকালে যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে চিৎকার করছে আর ঘোষণা করছে দিনের অন্তিম কাল, অর্থাৎ এই সভ্যতা, এই কালখণ্ড যে শেষ হতে চলেছে সেটা ঘোষণা করছে, এমন সময়, এমন যুগ পরিবর্তনের সন্ধিক্ষণে বিশ্বকবি বলছেন, এসো যুগান্তের কবি। তোমার এখানে মনে হবে যুগান্তের কবিতা, কবি কে? দেখবে বাজার চলতি নোট বইয়ে এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া, তারা এটা লেখেই নি। যুগান্তের কবি হলো যিনি এক যুগ থেকে আমাদের অন্য যুগে নিয়ে যেতে পারেন, যিনি একটি যুগের অবসান ঘটাতে পারেন, অন্ত ঘটাতে পারেন, নতুন যুগের সৃষ্টি করতে পারেন। তিনি কে? তিনি ঈশ্বর ছাড়া আর কেউ নন। এসো যুগান্তের কবি। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, এই যে সন্ধ্যা আসতে চলেছে তার শেষ আলোকপাতে, যখন শেষ আলো পড়বে এই সময়,
দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে। মান হারা মানবী, মান অর্থাৎ সম্মান, ইজ্জত, হারা হারিয়েছে যে মানবী, যে নারী, যে নারী তার সম্মান সম্ভ্রম হারিয়েছে, তার দ্বারে দাঁড়াও, তার দরজায় দাঁড়াও। এখানে তাহলে মানহারা মানবী বলতে কাকে বলা হয়েছে? আফ্রিকাকে। তো বলছে, হে যুগান্তের কবি, তুমি ওই মানহারা মানবী আফ্রিকার দরজায় দাঁড়াও, বলো ক্ষমা করো, আফ্রিকার কাছে গিয়ে ক্ষমা চাও। হিংস্র প্রলাপের মধ্যে, প্রলাপ মানে অর্থহীন উক্তি, মানুষ যখন জ্বরের ঘোরে, ঘুমের ঘোরে ভুল বকে তাকে বলে প্রলাপ। তো হিংস্রতায় ভরা প্রলাপ, আজকে সভ্যতায় কান পাতলে আমরা শুনতে পারি চারিদিকে শুধু হিংস্রতার প্রলাপ। তো এই হিংস্রতার প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই যে সভ্যতা শেষ হতে চলেছে তার পুণ্যবাণী, হিংসার বিরুদ্ধে প্রতিহিংসা নয়, রক্তের বিরুদ্ধে রক্ত নয়, ক্ষমার আদর্শকেই তুমি তুলে ধরো। সভ্যতার শেষ পুণ্যবাণী হিসেবে ক্ষমা করো, এই শব্দগুচ্ছের উচ্চারণ করো। কবি কাকে বলছেন? কবি যুগান্তের কবিকে বলছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরকে বলছেন আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে নত মস্তকে ক্ষমা চাইতে। এটাই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। এই হলো সম্পূর্ণ কবিতার আলোচনা। আশা করি তোমাদের কাছে কবিতাটা অনেকটা সহজ হয়েছে। এরপরও তোমাকে একটা কাজ করতে হবে, কবিতাটা বেশ কয়েকবার রিডিং পড়ে নিতে হবে, না হলে বুঝতে কিন্তু একটু অসুবিধে হতে পারে। কঠিন শব্দার্থ যেগুলো পড়ার সময় আমি বলে দিয়েছি সেগুলো বইয়ের ওপর তোমরা লিখে নিও কিংবা খাতায় লিখে নিও, তাহলে পরবর্তীতে কবিতা যখন তুমি নিজে নিজে পড়বে অনেকটা সুবিধে পাবে। এই কবিতা থেকে ওই আফ্রিকার ওপর কিভাবে অত্যাচার করা হলো, তার শরীরে কিভাবে অপমানের চিরচিহ্ন মুদ্রণ করা হলো, এই জায়গাটা, আর সভ্যতার শেষ পুণ্যবাণী অর্থাৎ ক্ষমা চাইবার জায়গাটা, এখান থেকে 3 কিংবা 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তাহলে প্রত্যেকে কবিতাটি মনোযোগ সহকারে অনুশীলন করো। আজকের ক্লাসে এতক্ষণ ধরে অংশগ্রহণ করবার জন্য তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।